এই আন্দোলনে কিন্তু এবার ভাটা পড়ে যাবে। এই আন্দোলন কিন্তু আর যে তেজ ছিল সে আন্দোলন কিন্তু আর থাকছে না, এবং আপনি অটোমেটিক্যালি করে কয়েকদিন পরে গিয়ে দেখবেন আন্দোলনে কিন্তু আর 200 জনও থাকবে না, মানে 30-40 জন থাকবে কি সেটা সন্দেহ আছে। এই ছোট্ট একটা ব্যাপারে যদি বলে নৈতিক জয়, আমি সাপোর্ট করি না। নৈতিক জয় আপনি বলুন যখন সুপ্রিম কোর্টে কোথাও সামান্যতম আপনি জিততে পেরেছেন কিনা। সুতরাং জয়, নৈতিক জয় একেবারেই নয়। তারা তো একেবারে স্ট্যাম্প টেন্টেড। তাহলে তারা কার মদতে ওখানে গেল? কারণ এখান থেকে জানে যে অযোগ্যদের লিস্ট দিচ্ছে না, তো অযোগ্যদের লিস্ট দেবো না, তাহলে তোদের তো লিস্ট দেয়নি এখন, তোরা জানা ওখানে যদি কিছু করতে পারিস। না হলে কতদিন হয়ে গেল এখনো অযোগ্যদের লিস্ট দিল না কেন? পিছনে কি কারণ? স্যার একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বিকাশ ভবন চত্বরে যে আন্দোলন, সেই আন্দোলনকে একেবারে বিকাশ ভবন চত্বর সংলগ্ন এলাকা অর্থাৎ সেন্ট্রাল পার্কের ওখানে একাংশ সুইমিং পুলের পাশে ওখানে অবস্থান করতে বলা হয়েছে। এটা কি কোথাও না কোথাও সেই আন্দোলনের গতিটা যেটা আছে সেটা কমিয়ে দেওয়ার জন্যই বলা হচ্ছে? একেবারে গতি মানে একদম স্লথ হয়ে গেছে, এবং এই আন্দোলনে কিন্তু এবার ভাটা পড়ে যাবে। এই আন্দোলন কিন্তু আর যে তেজ ছিল সে আন্দোলন কিন্তু আর থাকছে না, এবং আপনি অটোমেটিক্যালি করে কয়েকদিন পরে গিয়ে দেখবেন আন্দোলনে কিন্তু আর 200 জনও থাকবে না, মানে 30-40 জন থাকবে কি সেটা সন্দেহ আছে। কারণ বুঝে গেছে যে পরীক্ষায় আমাদের বসতে হবে, এবং এদিকে আমাদের এমন একটা জায়গা দিয়েছে যে জায়গাটা সাধারণ মানুষ যাতায়াত করে না, তাহলে চোখে পড়বে কিভাবে? যে সুতরাং আন্দোলন একেবারে বলা যেতে পারে যে আন্দোলন একেবারে মানে পুরো শ্মশানে তুলে দিয়েছে। সুতরাং আর এই আন্দোলনের কোনো কিছু থাকলো না। স্যার একেবারেই আমরা সেই হাইকোর্টের রায় দেখতে পেয়েছিলাম যে ওখানে বলা আছে যে প্রশাসনের পক্ষ থেকে নাকি তাঁবু, জল, বায়ো টয়লেট অর্থাৎ তাদের যে নিডস সেগুলো প্রশাসনের পক্ষ থেকে দেখতে হবে। এই প্রশাসনের পুলিশেরই এই লাঠি চার্জ, লাথি মারা, তারপরেও এগুলোতে বিশ্বাস করা যায় না? কোর্টের রায় যখন, এটা তো দিতেই হবে, এবং এইটা মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশদের দিয়ে আরও বেশিভাবে যত্নশীল হবেন যে দেখো আমরা কিন্তু এদের সেবা যত্নের দিকে সব ঠিক আছে, কারণ কাজের কাজ সব তো হয়ে গেছে। এই যে আন্দোলন তুলে দেওয়ার কাজের কাজ সব হয়ে গেছে, মানে আন্দোলনের এতদিন বলছিলেন ডিএ মামলায় কোমর ভেঙে গেছে মুখ্যমন্ত্রীর, এবারে এই কোর্টের রায়ে কিন্তু আন্দোলনকারীদের কোমর ভেঙে দিয়েছে একেবারে পরিষ্কার। যে সুতরাং জল ইত্যাদি এটা প্রাথমিক সেবা দেখবেন খুব ভালো করেই করবে, কারণ জানে এরা একদম শেষ পর্যায়ে গেছে, এদের আন্দোলন শেষ, তাহলে এদেরকে শেষে একটু আদর যত্ন করে দিয়ে আর কি। তাদের কথা মতন হাইকোর্টের এই রায় তাদের কাছে নাকি নৈতিক জয়। আপনারও কি ঠিক একই মনে হয়? দেখুন নৈতিক জয় এখানে এইটা বলুক নৈতিক জয়, ঠিক আছে নৈতিক জয়, কিন্তু অ্যাবোভ অল সুপ্রিম কোর্টের রায়ে তো নৈতিক জয় হয়নি, বরঞ্চ নৈতিক প্রতি পদে পদে এই এসএলএসটি 2016 জন্যে প্রতি পদে পদে কিন্তু নৈতিকভাবে পরাজিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তথা শিক্ষা দপ্তর। সুতরাং এই ছোট্ট একটা ব্যাপারে যদি বলে নৈতিক জয়, আমি সাপোর্ট করি না। নৈতিক জয় আপনি বলুন যখন সুপ্রিম কোর্টে কোথাও সামান্যতম আপনি জিততে পেরেছেন কিনা। সুতরাং জয়, নৈতিক জয় একেবারেই নয়। স্যার একেবারেই অন্যদিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি অযোগ্যরা একেবারে ধাক্কা খেলো বলা যেতে পারে সুপ্রিম কোর্টে। অযোগ্যদের যিনি আইনজীবী তিনি একেবারে সওয়াল তুলেছেন যে জীবন জীবিকার প্রশ্নে আমার মক্কেলদের সুযোগ পাওয়া উচিত। মানে কি বলবো, যে দেখুন উকিলরা তাদের পয়সার জন্যে তারা সব কিছু বলতে পারে, সব কিছু বলতে পারে। মানে আমরা একটা শুনেছিলাম না, চোরের মায়ের বড় গলা, তো এটা আবার দেখতে পেলাম এই শিক্ষক শিক্ষিকাদের, এদের শিক্ষক শিক্ষিকা আমি বলবো না, কারণ এরা পয়সা দিয়ে পিছন থেকে চাকরিটা পেয়েছে, এরা তো শিক্ষক শিক্ষার আওতার মধ্যে পড়ে না, বরঞ্চ শিক্ষক প্রজাতির আমাদের মতো শিক্ষক প্রজাতির এরা কলঙ্ক একেবারে। যে এরা কোনো দিনের জন্য মানে কিভাবে যে পাঠদান করেছে আমি নিজে জানি না, এদের নৈতিকভাবে কিন্তু এরা মনুষ্যত্বের কাছে হেরে গেছে, এদের মনুষ্যত্ব বলে কিছু নেই। আবার এরা কি করে অযোগ্য, এরা আবার বলে যে আমাকে আমাকে স্কুলের চাকরিটা ফেরত দাও। মানে চোর চুরি করে ধরা পড়েছে, সে বলে যে আমি পেশ করেছি, হ্যাঁ আমি যে এত পরিশ্রম করেছি, চুরি করেছি, পরিশ্রম করেছি, তাহলে আমাকে তুমি ধরবে কেন? ঠিক একইভাবে চুরি করে তারপরে ওখানে গিয়ে বলেছে আমার এতদিন করেছি, আমার জীবন জীবিকার ব্যাপার। প্রশ্ন এখানেই
জীবন জীবিকার ব্যাপার হলে আপনারা যাদেরকে টপকে লাথি মেরে, যাদেরকে টপকে গরিব এবং যারা স্বচ্ছভাবে চাকরিজীবী মানে যারা যোগ্য, তাদেরকে তো আপনারা টাকার জন্য লাথি মেরেছেন। তাহলে তারা তো যোগ্য, তাদের জীবন জীবিকাটা কি হবে? তাদের জীবন জীবিকার প্রশ্নে কেউ তো বলছে না। এইটাই সুপ্রিম কোর্ট একেবারে সঠিকভাবে সঠিক জায়গায় একেবারে ঘা দিয়ে দিয়েছে। কারণ বুধবার একটা হয়েছে, আর বুধবার ছিল কিছু যোগ্য মানে যারা পিছন থেকে র্যাংজাম করেছে তাদেরটা চলে গেল, এবার এটা চলে গেল একেবারে অযোগ্য, যে অযোগ্য ছিল। সুতরাং দেখুন, যদি সুপ্রিম কোর্ট রায় খুব সুন্দর দিয়েছেন, দ্বিতীয় বিচারপতি ও দারুণ সামথিং কুমার দারুণ রায় দিয়েছেন। এর কারণ হচ্ছে কি, এর পরে যে পরীক্ষাগুলো হবে না, সেই পরীক্ষায় কিন্তু এই রকম দুর্নীতি পরিষ্কারভাবে চলতো। যদি এই রায়টা অন্য রায় হতো তাহলে কিন্তু দুর্নীতির বহর বেড়ে চলতো পশ্চিমবঙ্গে। অন্ততপক্ষে এবার পশ্চিমবঙ্গে কেউ দুর্নীতি করতে বা টাকা দিতে 10 বার ভাববে যে আমি কেন টাকা দেবো, টাকা দিয়ে তো এদের এই হয়েছে, তাহলে টাকা আমি দেবো না। সুতরাং সুপ্রিম কোর্ট একেবারে দারুণ সুন্দর রায় দিয়েছেন। বিচারপতি একেবারে স্পষ্ট জানিয়েছিলেন যে যারা দ্বন্দ্ব তৈরি করতে চান তারা নতুন ফিন্দি ফিরিকি খুঁজছেন। বিচারপতির কথা তো দারুণ সুন্দর কথা, যে এরা একেবারে প্রধান বিচারপতি অনেক দিন ধরে হিয়ারিং করে তিনি হচ্ছে কে সঠিক রায়টা দিয়ে দিয়েছেন এবং 12 বার বলেছেন, একবার নয় 12 বার বলেছেন যে যোগ্য অযোগ্য আলাদা করে দাও, তবুও দেয়নি। কারণ কি, এই ওরা যারা গেছে ওরা কার মদতে গেছে? ওরা তো অযোগ্য। এতদিন ওরা তো একেবারে মাটির নিচেই ছিল, ওরা হঠাৎ মাথা তুলে দাঁড়াচ্ছে কেন? এটা সরকারের কিছু অংশের ইন্ধন আছে যে এই তালে তোরা ওখানে যা, গিয়ে যদি কিছু একটা দেরি করে বা যদি একটা রায় হতে পারে, যদি দেখ না কিছু হয়। কিন্তু এখানে বলা যেতে পারে অযোগ্যদের হয়ে যে রাজ্য সরকারের কিছুজন সওয়াল করছিল তাদের একেবারে কোমর ভেঙে দিল, এই রায়ে পুরো কোমর ভেঙে দিল বিচারপতি সঞ্জয় কুমার সম্ভবত, যে কোমর ভেঙে দিল। কিন্তু মুখ্যমন্ত্রী তো একেবারে নেতাজি ইন্ডোর থেকে বার্তা দিয়েছিলেন যে আমি প্রথমে যোগ্যদের পাশে থাকবো এবং পরে অযোগ্যদেরটা দেখবো। একেবারে সেই ডাক্তারদের সঙ্গে যেটা বলেছিলেন, ডাক্তারদের বৈঠকে যেটা বলেছিলেন, আমি জানতাম যে যখন এদের ডেকেছে তাহলে এখানে কিছু একটা ভাঙতাবাজি কিছু একটা হবে। কোর্টের যখন রায় হয়ে গেছে, সর্বোচ্চ বিচারালয়ের রায় হয়ে গেছে, সেখানে কোনো মানুষের করার কিছু নেই। কি মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী কারো এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে পারে না। তবুও এরা সেখানে গিয়ে সেইটা বিশ্বাস করে আছে। অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছে আমি অযোগ্য তোমাদের পাশে থাকব, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। অযোগ্যদের প্রতি এত দয়া মায়া কেন? অযোগ্যদের প্রতি এত মানে ওনার হচ্ছে কে ওনার কি বলবো সিম্প্যাথি এত কেন উতলে উঠছে? পিছনে একটাই কারণ, অযোগ্যদের মাথায় হাত দিয়ে রাখতে হবে। কারণ অযোগ্যদের জন্যেই বেশ কিছু নাম বার হয়ে আসবে, সেই নামগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর আশেপাশের নাম হতে পারে। সেই জন্যেই উনি ওই অযোগ্য যথা টেন্টেডদের, যারা পিছন থেকে চাকরি পেয়েছে, পরীক্ষা দেয়নি, সাদা খাতা জমা দিয়েছে, তাদের সঙ্গে ওনার সংসার। অবাক লাগে, একজন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই সমস্ত চোর ডাকাতদের, ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের নিয়ে সংসার করতে ভালোবাসেন। আমরা একটা মানে আমাদের দুর্ভাগ্য যে আমরা এই রাজ্যের বাসিন্দা। তাহলে কি আপনার কথা মতন এই অযোগ্যদের এই সুপ্রিম কোর্টে যাওয়া, জোড়া ধাক্কা খাওয়া পুরোটাই রাজ্যের মদতে? একেবারে রাজ্যের মদত ছাড়া হয় না, তারা তো একেবারে স্ট্যাম্প টেন্টেড। তাহলে তারা কার মদতে ওখানে গেল? কারণ এখান থেকে জানে যে অযোগ্যদের লিস্ট দিচ্ছে না, তো অযোগ্যদের লিস্ট দেবো না, তাহলে তোদের তো লিস্ট দেয়নি এখন, তোরা জানা ওখানে যদি কিছু করতে পারিস। না হলে কতদিন হয়ে গেল এখনো অযোগ্যদের লিস্ট দিল না কেন? পিছনে কি কারণ? যে অযোগ্যদের লিস্ট দিলেই তো যত পলিটিক্যাল লিডার যারা টাকা পয়সা খেয়েছিল তাদেরকে ধরে বাড়িতে ধরে এনে সব মারবে, স্বাভাবিক। এবং পাড়ার লোকজন, আমি বলবো যারা অযোগ্য তারা অন্য কোথাও না গিয়ে টাকা ফেরতের ব্যবস্থা করুন। আপনার পাড়া পাশের পাড়ার লোকজন নিয়ে গিয়ে তার বাড়িতে গিয়ে ধরে তাকে বলুন যে টাকা ফেরত দে, আর তার উপরে মাথা কে আছে, তার মাথা কে আছে সেটা বলুন। তবে এই রাজ্যের দুর্নীতিটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। না হলে কিন্তু দুর্নীতিবাজরা মাথা তুলে থাকবে
চিরকাল এখানে ছিল, এখনো থাকবে। স্যার একেবারে শেষ প্রশ্ন, 31শে মের মধ্যে নতুন বিজ্ঞপ্তি দিতে হবে এমনটাই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল। হাতে গুনে আর 7টা দিন বাকি, এখনো কোনো বিজ্ঞপ্তি আমরা দেখতে পাইনি, কি বলবেন? দেখুন, বিজ্ঞপ্তি দিতেই হবে, কারণ 31শে মের মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে যে আমি বিজ্ঞপ্তি দিয়েছি, এবং 31শে মের মধ্যে যদি না দেয় তাহলে মনে করব যে এ সরকার অসাংবিধানিক সরকার, এ সরকার অপব্যবস্থার সরকার, এ সরকার দুর্নীতিটাকে প্রশ্রয় দেয়। কারণ সুপ্রিম কোর্টের রায় মানবো না, এখানে হাইকোর্টের রায়কে আপনি হচ্ছে কে বাহবা দিচ্ছেন, আর ওখানে সুপ্রিম কোর্টের রায়কে হচ্ছে কি আপনি বুড়া আঙুল দেখাচ্ছেন। একই মুখ্যমন্ত্রী, কি করে হয়? যেখানে আপনার স্বার্থে ঘা লাগবে সেখানে আপনি হচ্ছে কি অপরকে গালিগালাজ করবেন, খারাপ কথা বলবেন, মন্দ কথা বলবেন, আর যেখানে আপনার স্বার্থ খুব ভালো ভরপুর হয়ে যাবে সেখানে আপনি তাদেরকে বাহবা দেবেন, এটা কোনোদিনই হয়? সুতরাং দেখুন, সুপ্রিম কোর্টের দুটো রায়, একটা হচ্ছে কে পরীক্ষা নিতে হবে এবং শেষ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে এই বছরে, আর আরেকটা হচ্ছে 12% হারে টাকা ফেরত দিতে হবে। ওরা কোনটা মানছে? এই সরকার এই যে পরীক্ষা নেওয়া হবে এইটা মানছে, কিন্তু টাকা ফেরতটা সেটা কিন্তু মান্যতা দিচ্ছে না। কারণ ওই যে বললাম, টাকা ফেরত চাইতে গেলে লিস্টটা দিলেই এই সরকার থাকবে কি সন্দেহ আছে। কিন্তু স্যার একদিকে যেমন বিজ্ঞপ্তি এখনো দেওয়া হয়নি, অন্যদিকে বিকাশ ভবনের সামনে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চে যারা আন্দোলন করছেন তারা কিন্তু একেবারে পরীক্ষা দিতে নারাজ। দেখুন, এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে যাওয়া, মানে একজন শিক্ষক, তার কাছ থেকে মানুষ অনেক কিছু শেখে, ছাত্রছাত্রী থেকে সমাজ গড়ার কারিগর, তারা যদি সুপ্রিম কোর্টের রায় না মানে তাহলে এর থেকে এটা খুব লজ্জার ব্যাপার, সত্যি সত্যি লজ্জার ব্যাপার। কারণ তার মানে আমরা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আচরণ করছি, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিনই সম্ভব নয়। এবং শিক্ষকরা যদি সুপ্রিম কোর্টের রায়টা না মানে, দেখুন সুপ্রিম কোর্টের কি দোষ? বাদী বিবাদী যেটা দিয়েছে তার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুতরাং সুপ্রিম কোর্টে তো কোনো দোষ নেই, দোষ তো রাজ্য সরকারের। তাহলে সুপ্রিম কোর্টের রায়টা মানতেই হবে। কিন্তু এদের আন্দোলন দানা বাঁধেনি, কারণ এই 26,000 সবাই তো আন্দোলনে আসেনি, যেটা ডাক্তারদের আন্দোলনে ছিল, সাধারণ মানুষের সিম্প্যাথি ছিল, সাথ ছিল। এদের কাছে সাধারণ মানুষের সিম্প্যাথি নেই, কারণ বুঝে গেছে যে এর ভিতরে কে যোগ্য আর কে অযোগ্য, কে ওখানে বসে আছে আর কে বসে নেই।